শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসটি দেখছো বা এখন অংশগ্রহণ করছো, তাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জীববিজ্ঞান বইয়ের মানে বায়োলজি বইয়ের এসএসসি 9, 10 বা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের 4th অধ্যায়টির নাম হলো জীবনী শক্তি। এর আগে দুটো ক্লাস নিয়েছি, এটা হলে আজকে 3 নম্বর ক্লাস হবে। আশা করি এই ক্লাসটি তোমাদের এই অধ্যায়ের জন্য শেষ ক্লাস। আমি চেষ্টা করেছি তোমাদের প্রতিটি অধ্যায়ের এই যদি টপিকস ভিত্তিক করা যায় পার্ট ওয়াইজ সেটাও করেছি, আবার ছোট ছোট যে অধ্যায়গুলো আছে সেগুলো একটু লং টার্ম হলেও দেখেছি যে 40 মিনিটে কাভার হয়ে যাচ্ছে, তখন একটা অধ্যায় একটা ভিডিওতে ক্লোজ করে দিয়েছি। তোমরা জানো যে প্রত্যেকটা ভিডিও এরকমই হয়ে থাকে। তারপরেও তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে যেখানে পাঠ করা যাবে সেখানে আমি পাঠ করেছি, আর যেখানে মনে হচ্ছে যে না কাভার করা যাচ্ছে সেখানে কাভার করে দিয়েছি। আশা করব যে তোমরা বিষয়টি বুঝবা এবং ক্লাসগুলো উপভোগ করবা। আমরা জীবনী শক্তিতে বিগত অধ্যায়ে যা যা জেনেছিলাম তার ধারাবাহিকতায় আজকে 3য় ক্লাস বা 3rd পার্টে যা শিখব সেগুলো দেখতে পাচ্ছি এখানে আমি লিখে রেখেছি। শ্বসনের শক্তি উৎপাদন, প্রভাবক সমূহ, শ্বসনের গুরুত্ব। শ্বসন কি? শ্বসন তোমরা জেনে আসছো, ক্লাস 8-এ জেনেছো, 9-এও জেনেছো কিছু। আমাদের বিভিন্ন ধরনের তন্ত্র আছে, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র। তো সেরকম শ্বসন একটা তন্ত্র। এই শ্বসনতন্ত্রে কি ঘটনা ঘটে থাকে, তাই না? শ্বসনতন্ত্রে মূলত আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যেটা দেখেছি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এটিপি উৎপাদন হচ্ছে, এই এটিপি আবার ভেঙে গিয়ে শক্তি উৎপাদন করছে, আবার শক্তি সংগ্রহ করে রাখছে। ঠিক একই ঘটনাটা আমাদের মানব শরীরেও ঘটে থাকে। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো মূলত জটিল যৌগ খাবার। এই জটিল যৌগ খাবারগুলোকে ভেঙে সরল যৌগ খাবারে রূপান্তরিত করে এবং এই সরল যৌগ খাবার থেকে আমাদের দেহ উপযোগী বা আমাদের শরীর উপযোগী যে রাসায়নিক জৈব খাবার প্রস্তুতকরণ পদ্ধতি, সেটাই মূলত শ্বসন। এই রাসায়নিক জৈব খাবারটাই মূলত এটিপি। এই এটিপির নাম আমরা বলেছিলাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাই বলেছিলাম না, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই যে শ্বসন প্রক্রিয়ায় আমাদের কি হলো, জটিল জৈব খাবার থেকে বিভিন্ন ধাপ শেষে আমরা প্রোডাক্ট পাচ্ছি কি, জৈব রাসায়নিক খাবার, যেটা সবসময় না হলে বা এই খাবারের অনুপস্থিতিতে আমরা দুর্বল হয়ে যাই, আমাদের সঠিকভাবে বৃদ্ধি হয় না, আমাদের রোগ প্রতিরোধ হবে না, আমরা জনন কাজে অংশগ্রহণ করতে পারবো না। তার মানে সকল ধরনের শক্তি আমাদের দেহে, আমাদের কোষে, আমাদের প্রত্যেকটি জায়গায় যে শক্তিটা প্রয়োজন হয় সেই শক্তি মূলত শ্বসন প্রক্রিয়াতে আমরা পেয়ে থাকি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে শ্বসন কি আমরা জেনে নিলাম। শ্বসন এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে জটিল জৈব খাবারকে বিভিন্ন পর্যায়ে জারিত এবং বিজারিত করার ফলে কি হয়, ওই খাবারটি সরল রাসায়নিক খাবার পরিণত হয়। এই খাবারটি মূলত আমাদের গতিশক্তি প্রদান করে। আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলোতে ভেতরে থাকে কি, স্থিতিশক্তি। তোমরা যারা ফিজিক্সে আছো বা যারা ফিজিক্স পড়ছো তারা জানো শক্তি 2 প্রকার, স্থিতিশক্তি, গতিশক্তি। তো খাবারগুলোতে শক্তি মজুদ থাকে, স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসাবে মজুদ থাকে। এই খাবারগুলোকে যখন ভেঙে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে, এই রাসায়নিক শক্তি কিন্তু গতিশক্তিতে কনভার্ট হচ্ছে। কারণ আমরা যখন জড় পদার্থ খেয়ে থাকছি, খাবার, প্রত্যেকটা খাবারই তো জড় পদার্থ, তাই না? এই প্রত্যেকটা জড় পদার্থের ভেতরে যে সঞ্চিত খাবার আছে বিভব শক্তি হিসাবে বা স্থিতিশক্তি হিসাবে, সেই বিভব শক্তিটাকে ভেঙে আমরা যে শক্তি উৎপাদন করছি, এই শক্তিটা কাজে লাগিয়ে আমরা আবার গতিপ্রাপ্ত হচ্ছি। দ্যাটস মিন গতি শক্তিতে রূপান্তরিত হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে? শ্বসনের শক্তি উৎপাদন মানে শ্বসনে যে শক্তি উৎপাদন হয়, ঠিক আছে, মানলাম। তো
তো শ্বসনে কি কি পদ্ধতিতে শক্তি উৎপাদন হয়ে থাকে সেইটা, এই অর্থ মূলত সেটাই যে শ্বসনে এক শক্তি উৎপাদন প্রক্রিয়া। আমার এখানে লেখা উচিত ছিল শ্বসনে শক্তি উৎপাদন প্রক্রিয়া। তো শ্বসনে শক্তি উৎপাদন প্রক্রিয়া দুটো ধাপে ঘটে থাকে। দুটো ধাপগুলো হলো, দুটো ধাপে ঘটে থাকে। এই শ্বসনে শক্তি উৎপাদন দুটো ধাপের ভেতরে আমরা যেটা লিখতে পারি এখানে, তাহলে ইজিলি লিখতে পারি। তোমরা জানো শ্বসন দুই প্রকার, একটা হলো সবাত শ্বসন, সবাত শ্বসন, এবং আরেকটা হলো কি অবাত শ্বসন। সবাত শ্বসন কি এবং অবাত শ্বসন কি? সবাত শ্বসন হলো যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেন ছাড়া এই প্রক্রিয়াতে সংঘটিত হতে পারবে না। এবং অবাত শ্বসন কি? যেখানে অক্সিজেন ছাড়াই প্রক্রিয়াটি সংঘটিত হবে। তাহলে আমাদের প্রথম জানার বিষয় হলো সবাত শ্বসন। সবাত শ্বসন কয়টি প্রক্রিয়া বা কয়টি ধাপে সংঘটিত হতে পারে? প্রক্রিয়া বলা ঠিক না, কয়টি ধাপে সংঘটিত হবে এই সবাত শ্বসন? তোমরা জেনে খুশি হবা যে সবাত শ্বসন সাধারণত 4টি স্টেপ পার করে তারপরে শক্তি উৎপাদনে বা শক্তি উৎপাদন করে। এই 4টি স্টেপ কি কি? এই 4টি স্টেপ হলো, প্রথমেই আমরা যেটা পাবো গ্লাইকোলাইজেশন বা গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস কথাটার অর্থ হলো গ্লুকোজকে ভাঙার যে বিক্রিয়া, গ্লুকোজকে ভাঙার বিক্রিয়াটাই হলো মূলত গ্লাইকোলাইসিস। তাহলে গ্লুকোজকে ভাঙলে আমরা কি কি পাবো দেখা যাক। আমরা বিক্রিয়াটি সম্পাদন করে ফেলি ফার্স্ট স্টেপ, তাই না? তো প্রথম স্টেপে আমরা লিখতে যাচ্ছি, এটা যেটা প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটিতে গ্লুকোজ ভেঙে যেটা হবে সেটা হলো তোমার পাইরুভিক অ্যাসিড নামে একটি অ্যাসিড উৎপাদন হবে, NADH2 এটা উৎপাদন হবে এবং ATP উৎপাদন হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে 2 অণু করে, অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু তোমার ATP এবং 2 অণু NADH2। NADH2 কি? যেটা আগের ক্লাসে জেনেছো, NADH2 হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। কি? ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে আমরা লিখে ফেলি, এটা হলো গ্লুকোজ C6H12O6। এইটা ভেঙে কি হবে? এটা ভেঙে হবে C3H4O3 প্লাস NADH2 প্লাস ATP। কি কি পেলাম? গ্লুকোজকে ভাঙার পরে আমরা পেলাম পাইরুভিক অ্যাসিড, এটার নাম হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তারপর কি? NADH2 এটা হলো কি? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবং ATP হলো অ্যাডিনিন ট্রাইনিউক্লিওফসফেট, ট্রাইফসফেট, অ্যাডিনিন ট্রাইফসফেট। তাহলে এগুলো জানো। এখন এটা তো সমতাকরণ যদি করতে চাই, সমতাকরণ করলে আমরা দেখতে পাই 6 অণু গ্লুকোজ ভেঙে তোমার এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 2 অণু ATP উৎপাদন করছে। ঠিক আছে? এই পাইরুভিক অ্যাসিডকে আমরা অন্য একটি সংকেতেও প্রকাশ করতে পারি। এই সংকেতটা কি? CH3COCOOH। এবার দেখো মিলে যাবে 1 2 3, এটা 3 কার্বন, 3টা কার্বন, এখানে হাইড্রোজেন 3টা, এখানে একটা, 4টা হাইড্রোজেন, এখানে দেখো 1টা 2টা 3টা অক্সিজেন, 3টা অক্সিজেন। ঠিক আছে? পাইরুভিক অ্যাসিড NADH2 এবং ATP উৎপাদন শেষে
আমাদের পরের স্টেপ হবে কি অ্যাসিটাইল CoA সৃষ্টি। কি নাম? অ্যাসিটাইল CoA সৃষ্টি। এই যে আমাদের উৎপাদিত পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের কি হবে? দ্বিতীয় স্টেপ শুরু হবে। তাহলে আমরা লিখি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ আমি এইটাই লিখলাম। হ্যাঁ, তাহলে আমরা পেয়েছিলাম দুই অণুই লিখলাম, দুই অণু C3H4O3। এই তো এই দুই অণু পাইরুভিক অ্যাসিড কি করবে? জারিত হবে, অক্সিজেনের মাধ্যমে জারিত হবে, অর্থাৎ দহন প্রক্রিয়ায় জারিত হবে। কারণ আমরা এখানে সবাত শ্বসনের সংজ্ঞার সময় বলেছি, কি বলেছি? সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে সংঘটিত হয়। তাহলে এই যে এইখানে সবাত শ্বসনের এই যে পাইরুভিক অ্যাসিডটা কি হবে? জারিত হবে, দহন প্রক্রিয়ায় জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করবে এবং বাকি যে প্রোডাকশনগুলো আছে সেই প্রোডাকশনগুলো আমি লিখলে তোমরা দেখতে পাবা। আমার একটা কথা বলতে ভুলে গেছি, এই যে গ্লাইকোলাইসিস স্টেপ এবং স্টেপ 2 যে পাইরুভিক অ্যাসিডের জারণ প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ায় সজীব কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়ে থাকে। কোথায়? সজীব কোষের সাইটোপ্লাজমে। তাহলে দেখা যাক এই পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি কি উৎপাদন করে, তাই না? তাহলে এখানে হবে কি? অ্যাসিটাইল CoA সৃষ্টি। অ্যাসিটাইল CoA সৃষ্টি হলো, তাই না? এই দুই অণু থেকে এখানে কি করবে? 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল CoA, 2 কার্বন বিশিষ্ট। এখানে 3 কার্বন বিশিষ্ট ছিল, এখানে 2 কার্বন বিশিষ্ট এবং 1 কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড বাইরে নির্গমন হবে। তাহলে আমরা লিখে ফেলি যোগ কার্বন ডাই অক্সাইড যোগ NaDH2। এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হচ্ছে, তাই না? এই পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কি করলো? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে এবং 2 অণু করে, প্রত্যেকে 2 অণু করে উৎপাদন করবে। তো এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল CoA আমাদের চলে যাবে এবার কোথায়? থার্ড স্টেপে। থার্ড স্টেপে কি হবে? এই 2 অণু অ্যাসিটাইল CoA আবার কি করবে? এই অ্যাসিটাইল CoA এবার যাবে কোথায়? ক্রেবস চক্রে। অ্যাসিটাইল CoA সৃষ্টি কি করবে? এবার মাইটোকন্ড্রিয়াতে যাবে। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ক্রেবস চক্র, এই ক্রেবস চক্র সংঘটিত হবে কি? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম এই দুটো স্টেপ কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে। এই দুটো হলো সাইটোপ্লাজমে এবং এইটা হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কি হলো? ক্রেবস চক্রে যাচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি ক্রেবস চক্র। কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়াতে। সঙ্গে কি করবে? 6 অণু NaDH2 উৎপাদন করবে, 2 অণু NADH2 উৎপাদন করবে এবং 2 অণু ATP উৎপাদন করবে। ক্লিয়ার? অ্যাসিটাইল CoA ক্রেবস চক্রের মাধ্যমে কি করবে? অ্যাসিটাইল CoAটা কি করবে? ক্রেবস চক্রের মাধ্যমে 6 অণু NADH2 উৎপাদন করবে, 2 অণু FADH2 এবং 2 অণু ATP উৎপাদন করবে। এই যে উৎপাদিত যে ATP গুলা, এইগুলা কি করবে? লাস্ট স্টেপ যেটা ফোর্থ স্টেপ, 6 অণু NADH2 FADH2 এবং এটা হবে আমার GTP, 2 অণু GTP
এইগুলা বিভিন্ন পর্যায় শেষে এটিপি উৎপাদন করবে। কি করবে? এটিপি উৎপাদন করবে। এর ভেতরে অনেকগুলো স্টেজ আছে, যেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এখানে 7 থেকে 8টি অথবা 8 থেকে 9টি ধাপ অতিক্রম শেষে এই প্রোডাকশনগুলো আসে। ঠিক প্রত্যেকটা স্টেপে কিছু ধাপ আছে যেগুলা তোমাদের নবম দশম শ্রেণীর জন্য খুব একটা জরুরি না, কারণ এগুলা তো তোমাদের এখন প্রবেশ করানো হচ্ছে মাত্র, সায়েন্স বিষয়ের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং এই শ্বসন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে। এ কারণেই এই ধাপগুলা অ্যাভয়েড করা হয়েছে বা হাইড রাখা হয়েছে। যাই হোক, আমরা 4টি স্টেপ দেখলাম। এই 4টি স্টেপ কিন্তু সম্পূর্ণটা, এই দুটো স্টেপ শুরু হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া। তাহলে শ্বসনের 4টি স্টেপের ভেতর দুটো হচ্ছে সাইটোপ্লাজমে এবং দুটো হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। এবার আমরা যদি হিসাব করতে চাই যে টোটাল কতখানি বা কতটুকু, এবার যদি আমরা হিসাব করতে যাই টোটাল কতটুকু শক্তি উৎপাদন হলো, তাহলে হিসাব করতে পারি। এর ভিতরে কিছু কথা বলবো, সেই কথাগুলো হলো NaDH2, আমি এখানে লিখে দিচ্ছি NaDH2 ইকুয়াল, তারপরে FADH2 ইকুয়াল and GTP ইকুয়াল, এটা সমান 3 ATP, এটা সমান 2 ATP এবং এটা সমান 1 ATP। ঠিক আছে? এইগুলাকে যদি আমরা এখন কনভার্ট করি তাহলে দেখো এখানে পাচ্ছি কতটুকু? দুইটার জন্য পাচ্ছি কি 6টা, 6 ATP। এখানে আছে 2টা, তাহলে টোটাল পেলাম কয়টা? 6 আর 2 এ 8। এখানে দেখো 2টা, তাহলে কি হবে? 2টা থেকে পাবো কত? 3 দুগুণে 6টা। এখানে কি পাচ্ছি? 3টা করে, কিন্তু 3 6 18 ATP। এখানে কয়টা? 2 দুগুণে 4 এবং এখানে 2। তাহলে টোটাল পাবো কত? 18 আর 2 এ 20, তাহলে 24। এখানে পেলাম 24টি। তাহলে আমরা যদি যোগ করতে চাই, দেখো 24 আর 6 30 আর 8 38, টোটাল আমরা পেলাম কি? 38টি এটিপি। এই 38টি এটিপি কে যদি আমরা শক্তি হিসাবে বিবেচনায় আনতে চাই, তাহলে দেখা যায় টোটাল শক্তির পরিমাণ হয় 686 কিলো ক্যালোরি। কত কিলো ক্যালোরি? এই 686 কিলো ক্যালোরি কোথা থেকে আসছে? এই যে গ্লুকোজ থেকে, যেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বললাম, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 6 অণু গ্লুকোজ থেকে আসছে এত। কিন্তু আমাদের যে অভ্যন্তরীণ লস আছে, তোমরা জানো প্রত্যেকটা যন্ত্রেই তাদের যান্ত্রিক ত্রুটি থাকে, যান্ত্রিক লস থাকে। এখানে বিজ্ঞানীরা বলেছেন এই চক্রে 2 অণু এটিপি খরচ হয়ে যায় বাকি প্রক্রিয়া সম্পাদন করতে। তো 2টি এটিপি খরচ হয়ে গেলে আমাদের ব্যালেন্সে থাকে 380 কিলো ক্যালোরি। 380 কিলো ক্যালোরি শক্তিটা আমরা পেয়ে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা যদি হিসাবে আনতে চাই, আমাদের যে হৃদযন্ত্র বা আমাদের যে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা হলো 55.4%। এটা হলো কর্মদক্ষতা। তাহলে আমাদের এই সবাত শ্বসন প্রক্রিয়ায় যে অক্সিজেনের উপস্থিতিতে 4টি স্টেপে কিভাবে শক্তি উৎপাদন হচ্ছে সেটা জানলাম।
গতদিনে জেনেছো এটিপি শক্তি সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজনে সেটা ব্যবহারও করে। একবার ভাঙনের মাধ্যমে শক্তিকে বের করে দেয়, আবার সংগঠনের মাধ্যমে শক্তি সংরক্ষণ করে রাখে। আশা করি তোমাদের কাছে এই বিষয়টি ইজি হয়েছে, তোমাদের বইয়েও সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। অবাধ শ্বসনে যায়, অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নেই। অবাধ শ্বসনে কি হয়, অবাধ শ্বসনেরও একটি ঘটনা হলো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে থাকে। তার মানে সবাধ এবং অবাধ শ্বসনের দুটোতেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কমন, এই স্টেপটা কমন। এই পাইরুভিক অ্যাসিড দ্বিতীয় স্টেপে অবাধ শ্বসনের ক্ষেত্রে যেটা উৎপাদন করে সেটা হলো ইথানল, এবং সঙ্গে কি করে তোমার ল্যাকটিক অ্যাসিড, এই দুটো প্রোডাক্ট উৎপাদন করে কি দ্বিতীয় স্টেপে অবাধ শ্বসনের ক্ষেত্রে। তো সেখানে তোমার শক্তি উৎপাদন প্রক্রিয়াটা খুব কম। এটা সাধারণত তোমার নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে ঘটে থাকে, যেমন ব্যাকটেরিয়া আছে, এককোষী জীবগুলা যেগুলা, তাদের ক্ষেত্রে অবাধ শ্বসনটা ঘটে থাকে। সাধারণত উন্নত কোষের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে অবাধ শ্বসনটা ঘটে থাকে। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি ঘর বলা হয় বা কোষের পাওয়ার হাউস বলা হয়, তোমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছ এই মাইটোকন্ড্রিয়া যে সেকশনটা আছে সর্বোচ্চ পরিমাণে শক্তি উৎপাদন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে 24 এটিপি, আর বাকিগুলো হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে আমরা ইজিলি বলতে পারি আমাদের শারীরিক সকল শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য যে শক্তি প্রয়োজন সেটা মূলত মাইটোকন্ড্রিয়া সাপ্লাই করে থাকে। এবার নিশ্চয় তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে যে কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এবার যাবো কি প্রভাবক সমূহে। তোমরা জানো প্রত্যেকটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য কিছু সাহায্যকারী উপাদান লাগে বা এনজাইমের মতন কিছু উপাদান লাগে। তো এখানেও আমাদের সেই উপাদানগুলোর দরকার। যেহেতু এটা ইন্টারনাল একটি প্রক্রিয়া, তো সেখানে প্রভাবক দু কোয়ালিটিরই হবে, একটা বাহ্যিক প্রভাবক, একটা অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবের ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি টেম্পারেচার, আমাদের বাইরের টেম্পারেচার যদি বেশি হয় অথবা কমে যায় তাহলে শ্বসনের হারটা কম বেশি হবে। যেমন 20 ডিগ্রির নিচে এবং 45 ডিগ্রির উপরে যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে শ্বসনের হারটা কমে যায়। এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা শ্বসনের জন্য উপযুক্ত তাপমাত্রা। তারপরে আছে কি আলো আছে, তারপরে আছে কি অক্সিজেন। অক্সিজেনের পরিমাণের জন্য তোমার শ্বসনের পরিমাণ কম বেশি হবে। ভেতরের জন্য বিভিন্ন প্রকার এনজাইম সহযোগিতা করে থাকে। তোমরা বইয়ে একটু দেখে নিবা, বেশি নাই, সম্ভবত 4-5টা করে এই প্রভাবক আছে, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। শ্বসনের গুরুত্ব কতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। উদ্ভিদগুলো আমাদেরকে কি দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন প্রদান করছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। এবং অক্সিজেনকে আমরা যখন ব্যবহার করছি, ব্যবহার করার পরে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হলো, আমি এটা বলেছিলাম যে এটা পরিবেশে যাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদকুলের জন্য আবার কল্যাণকর। কারণ আমরা যদি কার্বন ডাই অক্সাইড না ছাড়ি তাহলে তারা আবার টিকে থাকতে পারবে না, তারা খাদ্য উৎপাদন করতে পারবে না। মানে দেখো একে অন্যের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আমরা যেটা জানিই না। এটা কিন্তু সম্পূর্ণ চলে আসছে কি অদৃশ্য বন্ধনের মাধ্যমে, যে বন্ধনটা আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা দুজন একই বন্ধনে আবদ্ধ। আমি তাকে কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, সে আমাকে অক্সিজেন দিচ্ছে, কিন্তু কি প্রক্রিয়া দিচ্ছে আমরা জানতাম না, কিভাবে দিচ্ছি জানতাম না। তাহলে গুরুত্বটা আশা করে বুঝতে পারছো যে তারা আমাদেরকে কি দেয়, উদ্ভিদগুলো আমাদেরকে দেয় অক্সিজেন, আমরা দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, এটা একটা বিষয়। তারা আমাদেরকে খাবারও দিচ্ছে, খাবার দিয়ে বাঁচিয়ে রাখছে। তাছাড়া শ্বসন যদি না থাকতো, আমরা এই যে কথা বলছি, অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস দেখছো, চলাফেরা করছি, বড় হচ্ছি, ছোট থেকে বড় হচ্ছি, বিভিন্ন প্রকার বৃদ্ধি হচ্ছে, আমাদের বংশবৃদ্ধি হচ্ছে, এভরিথিং প্রাণী জগতের যাবতীয় কার্য সম্পাদনের জন্য যে শক্তিটা উৎপাদন হয় সেটা কিন্তু এই শ্বসন প্রক্রিয়া। তাহলে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। আশা করি তোমরা এই অধ্যায়ের আজকের এই লাস্ট ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের সন্তুষ্টি কিন্তু আমার ভালো লাগা। আমি যখন দেখবো যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, তোমাদের উপকারে লাগলো, সেই উপকার সামান্যটুকু উপকার হলেও আমার সেটা হবে কি বড় একটা কৃতিত্ব। সুস্থ থাকবা, সুন্দর থাকবা।